4 বছর পরও প্রত্যাবাসন অনিশ্চিত হওয়ায় বাংলাদেশে স্থায়ী হওয়ার চেষ্টায় রোহিঙ্গারা করছেন ব্যবসা বাণিজ্য, আছে খুন ধর্ষণ মাদক পাচারের অভিযোগও। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ নামতে হবে 10%-এর নিচে, প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। 7 দশকেও পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি কমলাপুরের রেলের ওয়ার্কশপ। চলছে ধুঁকে ধুঁকে, সময় মতো সেবা না পাওয়ার প্রভাব পড়ছে ট্রেনের শিডিউলে। এবং 5 সেকেন্ডে বিদেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু, ক্যাশলেস লেনদেন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। জাতিগত সহিংসতার কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হলেও মিয়ানমারের প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই কোনো অগ্রগতি। এতে আশ্রিত রোহিঙ্গারা দিন দিন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছে। নিজ দেশে ফিরতে পূর্ণ নাগরিক অধিকার, নিরাপদ পরিবেশের নিশ্চয়তা সহ রোহিঙ্গারা দিচ্ছে নানা দাবি দাওয়া। জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা, তবে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কুতুপালং ক্যাম্প 17, দোকানে বসে আড্ডা দিচ্ছেন মিয়ানমারের ঢেকুবুনিয়ার কয়েকজন বাসিন্দা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেয় উখিয়ার এই ক্যাম্পে। এখন তাদের চোখে মুখে আর নেই সেই আতঙ্ক। ক্যাম্পে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো পরিচালনা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, দেশে ফিরতে মিয়ানমারকে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। মাদক পাচার, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে, চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে স্থায়ী হবার। এতে স্থানীয়রা নানা বিরূপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল, বিভিন্ন কিছুতে তারা জড়িত হয়ে যাচ্ছে। এরা টাকার বিনিময়ে খুন করছে, মাদক পাচার করছে। পররাষ্ট্র সচিব বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থানে বাংলাদেশ। শক্তভাবে আমাদের অবস্থানটাও জানিয়ে দিচ্ছি। ডোনারদেরকে আমরা বলেছি এই ব্যাপারে আমরা অনড় থাকবো। তো এখন তারাও বুঝতে পেরেছে যে না, আমরা কতটুকু আমরা ছাড় দিব, কতটুকু আমরা যাব। কূটনৈতিক প্রচেষ্টায় স্বদেশ প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। 4 বছর ধরে 11 লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ, কিন্তু এর শেষ কোথায়? সংশ্লিষ্টরা বলছেন, তবে কি রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ বিশ্ব সম্প্রদায়? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। এদিকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা 74 রোহিঙ্গাকে চট্টগ্রাম থেকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার লেবু বাগানে কাজের প্রলোভনে তাদের অবৈধভাবে নিয়ে আসেন মালিকরা। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নানা কৌশলে প্রায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনই 74 রোহিঙ্গাকে সোমবার ভোর রাতে আটক করে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার পাহাড়ি এলাকায় লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করছিল তারা। বাগানের মালিক বলছে বাগানের টাকাগুলো দিয়ে আর পুলিশের হাতে সঙ্গে বলেছে 1,20,000 টাকা সঙ্গে বলেছে। মাত্র 3 দিনের মাঝে আল্লাহ রকম লইয়ে দিয়ে দূরে দিয়ে যে লেমুর সদর আছে না, উনি বললো হদে আমরা পুলিশের টাকা দিয়ে ফেলছি, তোমরা আসে কোনো সমস্যা নাই। ক্যাম্প থেকে লুকিয়ে আসে এসব রোহিঙ্গারা। পথে চেকপোস্টে টাকা দিয়ে ম্যানেজ করার কথা জানায় আটককৃতরা। টিয়া 200, 400, 500 টাকা মতো দিলে ওই যাগুই, তার 500 টাকা যাইলে ওই আর 2000 টাকা হামাই ফেলে 500 টাকা দিতে আর এখন বন্ধ করি। ইয়ার একবার আসলে পুলিশের সাংনো করে মতো দূরা দিয়ে আর বার গিয়ে তো বার গিয়ে মতো ওকে যায় ইয়া সাঙ্গু হয় আর মাথায় নি। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয় 8 জনের নাম বেরিয়ে এসেছে। তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বৈদেশিক সম্পর্কিত আইন যেটা আছে, এই আইনে 14 ধারার সহযোগিতাকারীর অপরাধ, সেই হিসেবে আমরা
তাদেরকেও ইনক্লুডিং করে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে। এর আগে গত ২৬ জুন উপজেলার কডলডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা প্রসঙ্গ, একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার নামতে হবে ১০% নিচে। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যেই প্রাথমিক স্কুলের ৮৫% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা ১.৫ বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার ১৫%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানের দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধাপে ধাপে খুলবো, সবাইকেই হয়তো সপ্তাহে ৬ দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না। খুলবার জন্য আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পার্ট পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব। আমাদের ওয়ার্কশিট আছে। এর মধ্যে ৮৫% শিক্ষককে টিকা দেয়া হয়েছে। বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অধিদপ্তরের নির্দেশনা মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতিও আছে। রাজশাহী থেকে আব্দুস সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করে তুলতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথভাবে পালন করতে স্কুলগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। যদি আগামীতে বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে খুলতে হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল ব্যাপারে আমরা কাজ করছি। এই নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা পেলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি সম্পূর্ণ। ওয়ার্কশিট বিতরণ করব এবং সেই ওয়ার্কশিট অনুযায়ী আমরা তাদেরকে পাঠদানের অগ্রগতি এবং শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুত। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। করোনার জন্য স্কুল একবারে বন্ধ, বাচ্চা কাচ্চা একবারে লেখাপড়াতে কোনো মনোযোগ নাই। তাড়াতাড়ি স্কুলটা খুলুক, শুধু খেলে বেড়াচ্ছি, পড়াশোনায় মন টন বসছে না। এর জন্য বাসাতে পড়াশোনা করাটা একটু অসুবিধা হচ্ছে। স্কুলটা খুলে গেলে একটু ভালো হবে পড়াশোনাটা। আমরা চাই আমাদের এই স্কুলটা খুলুক, আমরা পড়াশোনা করতে পারছি না। গেল বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে 31 আগস্ট পর্যন্ত। বিকল্প উপায়ে টিভি, অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখার চেষ্টা অব্যাহত রাখা হলেও বাস্তবতা হচ্ছে শ্রেণীকক্ষের পড়াশোনা এর মাধ্যমে হচ্ছে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে গতকাল দিনভর ছিল টিকা প্রত্যাশীদের দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়োহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। 20 তারিখে আসার কথা ছিল, আজকে আসছি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই, কিছুক্ষণ পর বলতেছে হবে না।
দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। ভিসা পাঠা দিচ্ছে, এখন আমি যখন টিকিট করতে গেছি ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা হচ্ছে এটা আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি। সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে মৃত্যু আরও কমেছে। গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 114 জন। শনাক্তের হার 15.12%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। আগের তুলনায় কিছুটা কমেছে শয্যা আর আইসিইউ সংকট। হটস্পট জেলাগুলোতেও পরিস্থিতি উন্নতির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আত্মতুষ্টিতে ভোগার কিন্তু কোনো সুযোগ নেই। জনসচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি মানা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। ঢাকার পরে সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে। সবশেষ 24 ঘন্টায় করোনায় চট্টগ্রামে 29 জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সিলেটে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত 204 জন। হাসপাতালে কমেছে মুমূর্ষু রোগীর সংখ্যা। খুলনায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 13.12%। রাজশাহীতে করোনায় আক্রান্ত আর মৃতের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 6 জনের প্রাণহানি হয়েছে। সবাই সচেতন থাকলে মৃত্যু আরও কমে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। করোনার রোগী কম, কিন্তু আপনার মানুষের মধ্যে এখনো স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি। এখন রোগের পরিমাণটা কম আর রোগীর চিকিৎসা এখন উন্নত হয়েছে আগের থেকে। ময়মনসিংহেও করোনার ভয়াবহতা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। বেড খালি আছে, আইসিইউ পুরো খালি আছে, এখন ভিতর ভিড়ও নাই, রোগীর সংখ্যা একবার কম। আগে আইসিইউর জন্য লাইন ধরতে হইতো, এমনি পাওয়া যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুরে 6 জন, বরিশালে 5 জন, ঝিনাইদহে 5 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17 আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার। গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে, এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে। এবং এখন যদি সকলের স্বাস্থ্যবিধি মেনে চলেন, যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাত্যহিক কাজগুলো, যেগুলো জরুরি কাজ, সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়। আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল সন্ধ্যা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মশা নিধনের দায়িত্বে অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম।
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে নর্দমার মধ্যে একটু কম যায়। কাজের মধ্যে যথেষ্ট ফাঁকি দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। প্রতি সপ্তাহে দেওয়ার কথা বা এক সপ্তাহে 2 দিন দেওয়ার কথা, সেখানে তাদের মাস চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন, কারো ওপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না, এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়? আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। গতকাল দুপুরে গণভবন থেকে এনএসির সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করেছিল। আজকে দিনে আইভি চাচির কথাই বেশি মনে হচ্ছে। এবং সবচেয়ে আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন সিএমএইচে নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল। তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যারা তার হাসপাতালে তার বেডের বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে। এবং খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড। এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। চালু হলো বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসার নতুন প্ল্যাটফর্ম ব্লেজ। এর মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো দেশ থেকে বছরের প্রতিদিন 24 ঘন্টায় দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। গতকাল সন্ধ্যায় এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নগদ টাকা লেনদেনহীন সমাজ গড়ে তোলাই এখন ডিজিটাল বাংলাদেশের পরবর্তী লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান রেমিট্যান্স। দেশের বাইরে দিনরাতের শ্রমে লাল সবুজের পতাকাকে সমৃদ্ধির অলঙ্কারে সাজিয়ে তুলতে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো এই অর্থ। দীর্ঘদিনের এই কষ্ট এবার লাঘব করতে চালু হলো দেশের প্রথম আন্তঃসীমান্ত পেমেন্ট নেটওয়ার্ক ব্লেজ। এটি দিয়ে দেশের 35টি ব্যাংকের চ্যানেলে যে কোনো দেশ থেকে 365 দিন 24 ঘন্টা টাকা লেনদেন করা সম্ভব। মূলত ব্লেজ, সোনালী ব্যাংক, হোম পে এবং কিউ ক্যাশের একটি যৌথ উদ্যোগ। প্রবাসে থাকা যে কেউ মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন দেশে। বিদেশ থেকে টাকা নির্দিষ্ট অ্যাকাউন্ট হয়ে সোনালী ব্যাংকের চ্যানেলে প্রাইভেট থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং ফার্ম কিউ ক্যাশের মাধ্যমে পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে ব্লেজ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি উদ্বোধন করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে লেনদেন হবে নগদ অর্থ ছাড়াই। ব্লেজের মাধ্যমে যদি পাঠান, 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছায় যাচ্ছে। আমাদের আশা আছে যে সকল
বিশ্বে এই সার্ভিস আমরা পৌঁছায় দেব আমাদের প্রবাসী যারা যেখানেই আছে। আর এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। দেশের সব ব্যাংককে এই পদ্ধতি অনুসরণ করে সেবা দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অন্যান্য সকল ব্যাংককে অনুরোধ করবো যে আপনারা এই ব্লেজ সার্ভিসের সাথে কানেক্টেড হন, যাতে 24/7 5 সেকেন্ডের মধ্যে সবাই আপনাদের কাছে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারে। ব্লেজ প্ল্যাটফর্মের সক্ষমতা যাচাইয়ে চলতি বছরের জুন থেকে দেশের 23টি ব্যাংকের সাথে লেনদেন সম্পন্ন করা হয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতেও এই উদ্যোগ ব্যাপক ফলপ্রসূ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ঘটনা জানাতে কমিশন গঠন করা হবে। গতকাল সন্ধ্যায় ঢাকায় আইনজীবী সমিতি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে ৭৫-এর ১৫ আগস্টের পরিকল্পনা বাস্তবায়নে জিয়া মোশতাক সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া রহমান মোশতাক সরাসরি জড়িত। জিয়া রহমান যেই কাজগুলো পরবর্তী যেগুলো কাজগুলো করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, বাংলাদেশে পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, এবং যেই কাজগুলো তিনি করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া, এই সমস্ত কাজগুলোতে স্পষ্ট প্রমাণিত হয় জিয়া রহমান সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন না। ৭১-এ পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা সত্য এই হত্যাকাণ্ডে জড়িত এবং নেপথ্যে থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের কথাই এবং তাদেরকে চিহ্নিত করার জন্যই এই কমিশনের কথা বলছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই তথ্য উদ্ঘাটন করে তাদের কাছে দিয়ে যাওয়া উচিত। ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচারের রায় শিগগিরই পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। মায়ের কবরে শ্রদ্ধা জানানোর পর অঝরে কাঁদেন পাপন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান আইভি রহমান। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। ঢাকার বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইভি রহমানের পুত্র ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের রায় শিগগিরই পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস ২১ আগস্টে এই গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে এবং বিচারের প্রক্রিয়া তো শুরু হয়েছে, আমরা জানি প্রায় শেষ পর্যায়ে এসছে বলে শুনছি। আমার ধারণা খুব শীঘ্রই আমরা এর রায়টা পেয়ে যাব। মায়ের কবরে শ্রদ্ধা জানানোর পর তার কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পাপন। আমার কাছে ছিল আমার আম্মা, অন্য কিছু জানি না। আমি আজকে কি এটা তো দেখে গেল না, কিছুই জানে না। সবচেয়ে খারাপটা লাগে, আমি এত মানুষের চিকিৎসা করি, যেহেতু ওষুধের সাথে আজকে ৩৫টা বছর ধরে আমার আম্মার কোনো চিকিৎসাই করাতে পারলাম না। একটা ওষুধ নাই, একটা ডাক্তার নাই, আমাদেরকে বাইরে একটা প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে যাব সেটাও দিচ্ছে না। এর চেয়ে জঘন্য কাজ আমি চিন্তাই করতে পারি না যে মানুষের পক্ষে কিভাবে সম্ভব। মায়ের মৃত্যুর সময় যথাযথ চিকিৎসা না পাওয়ায় বিএনপি জামায়াত জোটের নৃশংসতার কথাও এ সময় উল্লেখ করেন নাজমুল হাসান পাপন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দীপু, সময় সংবাদ, ঢাকা। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে চলে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের কার্যক্রম। সকাল থেকে শুরু হয়ে রাত 7:30 পর্যন্ত বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার বন্ধু সিফাতের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে কাঠগড়ায় বসে ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন তিনি, অথচ আদালত কক্ষে মোবাইল ব্যবহার করার কোনো নিয়ম নেই। সোমবার সাক্ষ্য গ্রহণের দিনে ৪৫ মিনিট কার সঙ্গে কথা বলেছেন প্রদীপ তা জানা না গেলেও সেখানে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল মোবাইল সরবরাহ করেছেন বলে জানা গেছে। অথচ এই মামলার আসামিদের আনানিয়ার প্রিজন ভ্যানও রয়েছে সিসিটিভির আওতায়। এদিকে সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের আগে মঙ্গলবার আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ ১৫ আসামিকে। এদিন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দীর্ঘ ৬ ঘন্টা জেরা করেন বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ ৩ আসামির আইনজীবী। জেরা শেষে সাক্ষ্য দেন সিনহার বন্ধু সিফাত। চলমান মামলা, এ ব্যাপারে এখন সাক্ষী যারা ব্যাপার আছে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যেহেতু পেন্ডিং মামলা, চলমান মামলা। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার সঙ্গে আদালতে দেয়া বাদীর জবানবন্দি অসামঞ্জস্যপূর্ণ। মামলাটা সুষ্ঠুভাবে হোক, আমরা সবাই তো রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার চাই, আমরা আসামি পক্ষ ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সবাই মিলেই করছি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার ৮৩ সাক্ষীর মধ্যে প্রথম দফায় ৩ দিনে সাক্ষ্যদানের জন্য ১৫ জনকে সমন জারি করেছিল আদালত, যার মধ্যে ২ দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আর দ্বিতীয় দিনে ২ নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়া হলেও আসামিদের আইনজীবীর জেরা অনুষ্ঠিত হবে বুধবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ। রাজধানী তেজগাঁয় ভিকটিম সাপোর্ট সেন্টারে সোমবার রাত কাটানোর পর গতকাল সকালে জাপানি মায়ের দেখা পায় 2 শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকো। শিশুদের জন্য তিনি নিয়ে যান জাপানি ভাষার বই। এদিকে নির্ধারিত সময়ের আগেই বিকেলে বাংলা ভাষার বই নিয়ে হাজির হন বাবা। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় ৫,০০০ কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে 2 কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। এই সময় মায়ের সঙ্গে ছিল জাপানি ভাষার রূপকথার গল্প বই। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর বাংলা ভাষার ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল, 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা আর হচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন না, আমরা দুজনই সমান, কেউ কারো চেয়ে 1 ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলার তদন্ত। সিআইডি জানালো প্রয়োজনেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে পরিমণিকে। হেলেনা জাহাঙ্গীর সহ সম্প্রতি আলোচিত 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে। মদ ও মাদকদ্রব্য সহ বনানীর বাসা থেকে সহযোগী সহ আটকের পর র্যাবের মামলায় কারাগারে চিত্রনায়িকা পরিমণি। এ মামলায় 3য় দফায় 1 দিনের রিমান্ড শেষে পরিমণিকে 21 আগস্ট কারাগারে পাঠান আদালত। তবে ওই দিন পরিমণির জামিনের জন্য তার আইনজীবী আদালতে আবেদন করেননি। পরদিন 22 আগস্ট নতুন করে জামিন আবেদন করা হলে ঢাকার জজ আদালতের বিচারক আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন আইনি পরামর্শের জন্য পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবী সিএমএম আদালতে আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতায় তা নাকচ হয়ে যায়।
যে কেসে যতটুকু মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিমণি, হেলেনা জাহাঙ্গীর সহ 15টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশি মদসহ গ্রেফতার করে র্যাব। 1 আগস্ট বাড়িধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। 7 দশকেও বড় ধরনের ত্রুটি মেরামতের সক্ষমতা অর্জন করতে পারেনি রেলের কমলাপুর বগি ওয়ার্কশপ। লোকবল সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও বাজেট ঘাটতির কারণে ধুকে ধুকে চলছে রেলের অন্যতম এই ওয়ার্কশপ। সময় মতো কাজ শেষ করতে না পারার কারণে মাঝে মধ্যেই ঘটছে শিডিউল বিপর্যয়। সংকট সমাধানের আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস সালিহির রিপোর্ট। প্রতিদিন ট্রেনের অন্তত 30 থেকে 40টি বগি মেরামতের জন্য আনা হয় কমলাপুর ওয়ার্কশপে। 7 দশকেও এখানে লাগেনি আধুনিকতার ছোঁয়া। এখনও পুরনো যন্ত্রপাতি আর দেশীয় পদ্ধতিতেই চলছে কাজ। প্রয়োজনীয় লোকবলের আছে মাত্র 1/3। আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন আমাদের গাড়ি ছিল 7-8টা। সেই সময় যে জনবল ছিল এখনো সেই জনবল। বর্তমান আমরা 28টা গাড়ি চালাই। যে লোক লাগে এই লোকগুলো এখান থেকে চলে গেছে। পুরান লোক দিয়ে আমরা কয়েকজন এবং কয়েকজন টিএলআর নিয়ে আমরা কাজটা চালাই যেতেছি। দক্ষ কর্মীর 90 ভাগই ইতিমধ্যে অবসরে। 2-3 বছরের মধ্যে বাকি পুরনো কর্মীরাও অবসরে যাবেন। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নিয়োগ, বসেনি একটিও আধুনিক যন্ত্র। শারীরিক পরিশ্রমের মাধ্যমে এখানকার সব কাজ পরিচালনা করা হয়। মেশিনের কোনো কাজ নেই, সব হাতে। অত্যাধুনিক কিছু যন্ত্রপাতির সংকট যা নাকি নাই। নতুন বগি রক্ষণাবেক্ষণ ও পুরনোগুলো মেরামতের কাজ করতে হয় একই জায়গায়, ফলে সময় মতো কাজ শেষ করতে না পারায় মাঝে মধ্যে ঘটছে শিডিউল বিপর্যয়। একদিনের কাজ আরেকদিনে করতে হয়, এটাই আমাদের সমস্যা। জনবল না থাকার কারণে মেইনটেনেন্স করে আমরা গাড়ি ওকে করতে পারি না। এই কারণে আছে আমাদের গাড়ি অনেক সময় লেট হয়ে যায়। ওয়ার্কশপটি আধুনিকায়নের সব প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। খুব অল্প দিনের মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ঘাটতি লোকজন আছে এগুলো পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা পূরণ করব। শুধু এখানেই নয়, রেলের সব সেক্টরেই ঘাটতি রয়েছে লোকবলের। 70 বছরের পুরানো পদ্ধতিতে এখনো চলছে এই ওয়ার্কশপ। কর্মচারীরা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার আর লোকবল সংকট নিরসনে উদ্যোগ নিলে একটু হলেও গতি ফিরবে ট্রেনের চাকায়। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকট এড়াতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। এই ব্রিজে থাকবে না কোনো পিলার। ৩,২৬৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর ৯৬০ ফুট লম্বা সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপরেই হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম ১,১০০ মিটারের আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। সুপারস্ট্রাকচার আর্চ ব্রিজটিতে দুই পারের সঙ্গে সংযোগ করতে থাকবে না কোনো পিলার। মূল অংশের দৈর্ঘ্য ৩২০ মিটার। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা, যার মধ্যে পরামর্শকের পেছনে খরচ ৬০ কোটি টাকা। পরিকল্পনা কমিশন বলছে সড়ক বিভাগে দক্ষ প্রকৌশলীর অভাবেই করতে হচ্ছে খরচ। ৩২০ হচ্ছে যে মূল যেটি স্টিল আর্চ, সর্বমোট ১১০০ মিটার। সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি। এখনো পর্যন্ত আমাদের কনসালটেন্সি দিতে হয়, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের নিজস্ব ইন হাউস স্কিলস বা ওই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, রপ্তানি করা পণ্য নিয়ে কোনো অভিযোগ শুনতে চান না প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বেশি করে কালভার্ট নির্মাণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার সাহেবরা বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়। উনি বলেন না, এত হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান। তিনি বারবার বলছে, খবরদার, সাবধানে মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়েছে জামালপুরের আঞ্চলিক সড়ক নির্মাণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনের সম্পদ ব্যবস্থাপনা সহ 8টি প্রকল্প। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।
বান্দরবানে সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বিভিন্ন সড়কের বেশিরভাগ বেইলি সেতু। ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ। শিগগিরই সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এনে জাকির হোসেনের তথ্য, ছবিতে রিপোর্ট। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম সহ প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য বেইলি ব্রিজ, কিন্তু দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ব্রিজগুলো। এসব ব্রিজের কোথাও ধসে পড়েছে, কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় কোনো কোনো সেতুর নিচে বালুর বস্তা, কোনোটির উপর লোহার পাটাতন, কোনোটির নিচে গাছের তক্তা দিয়ে আটকানো। ঝুঁকিপূর্ণ এসব সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন। ব্রিজগুলো প্রত্যেকটা হচ্ছে রিস্কি, একটা মেরামত করার প্রত্যেকটা জরুরি। যাত্রী নিয়ে আসতে আমাদের খুবই ভয় লাগে, কোন সময় যে ভেঙে পড়ে যায় কোনো হিসাব নেই। অর্থ বরাদ্দ পেলেই শিগগিরই সেতুগুলোকে সংস্কার করা হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা যখনই সুযোগ পাচ্ছি বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা রিপ্লেস করছি। তাছাড়াও বাকি যে রিমেনিং বেলি ব্রিজগুলো আছে আমাদের, সেগুলিকে পরিবর্তে নতুন পাকা সেতু করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প দাখিল করেছি। সেতুগুলো স্থায়ী সমাধানের জন্য সম্মিলিতভাবে বৃহৎ প্রকল্প গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। যেহেতু এটা একটা অনেক বড় প্রজেক্ট আমাদের নিতে হবে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নলেজ এটা দিয়েছি। মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এটার জন্য বরাদ্দ হবে এবং এগুলো কাজ শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে জেলায় গুরুত্বপূর্ণ 8টি সড়কে 159টি বেইলি সেতু রয়েছে। এর মধ্যে নতুন আরসিসি সেতু 87টি, বাকি 72টির মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ 40টি সেতু। সময় সংবাদ, বান্দরবান। করোনা সংক্রমণের মাঝে পুরোদমে চালু রেখেও বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডসের তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম, অথচ গত বছর 6 ধাপ এগিয়ে 58তম স্থানে ছিল। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারার পাশাপাশি অন্যান্য বন্দর থেকে জাহাজ আসতে না পারায় বন্দরের এই অবনমন বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েড লিস্ট সোমবার মধ্যরাতে ব্যস্ততম শত বন্দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে চট্টগ্রাম বন্দরের স্থান 67তম, অথচ 2020 সালে 28,39,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে এই বন্দরে প্রবৃদ্ধি হয়েছিল 8% বেশি। তারপরও বৈশ্বিক ব্যস্ততম বন্দরের তালিকায় পিছিয়ে যাওয়ার জন্য মহামারীকে দুষলেন বন্দর কর্মকর্তারা। কন্টেনার হ্যান্ডলিং অনেকটাই কমে গিয়েছিল, বিশেষ করে যে সকল জায়গা থেকে আমাদের ইম্পোর্ট কন্টেনার জেনারেট হয় সে সকল জায়গায়ও লকডাউন ছিল। 2010 সালে 88তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। গত এক দশকে এগিয়েছে 30 ধাপ, কিন্তু গত বছর মার্চ মাসে লকডাউন শুরু হলে এই বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং 75% কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা সহ অন্যান্য জটিলতা ছিলই। জাহাজ না আসার কারণে অটোমেটিক্যালি আমার ভলিউমটা বাংলাদেশে কম এসেছে এবং কম গিয়েছে জাহাজের কারণে, এটাই ছিল মূল কারণ। ইম্পোর্টাররা এলসি খুলে নেয়, অ্যাজ ওয়েল এজ চায়না থেকে এক্সপোর্ট বন্ধ ছিল, বাংলাদেশের বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট হয়, ওই জন্য ভলিউমটা কমে গেছে। এবারও তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনা সংক্রমণে গত 2 বছরে 1 মিনিটের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের লয়েড লিস্টে আবারও এগিয়ে যাবে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 1 বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর পূর্ণাঙ্গ রূপে অটোমেশনের আওতায় এসেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। আমদানি পণ্যের তথ্য এখন এন্ট্রি হচ্ছে কম্পিউটার ডাটাবেজে। অটোমেশন সেবায় ঘরে বসেই কম্পিউটার ও মোবাইলে তথ্য আদান প্রদান হচ্ছে। এতে দ্রুত বাণিজ্য সম্পাদনের পাশাপাশি বেড়েছে নিরাপত্তা, স্বচ্ছতা ও গতিশীলতা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1972 সালে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সাথে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরু হয়।
কিন্তু বন্দরে অটোমেশন না থাকায় কাজের সমন্বয়ে বেশ বেগ পেতে হতো ব্যবসায়ীদের। ডিজিটাল যুগে এসেও বন্দরে আমদানি রপ্তানি তথ্য এন্ট্রি হতো খাতা কলমে। বাণিজ্যিক গুরুত্ব অনুধাবন করে গত বছর পরীক্ষামূলক বেনাপোল স্থলবন্দরে অটোমেশন কার্যক্রম চালু হয়। চলতি মাসে এসে পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় এ অটোমেশন সেবা পাচ্ছেন ব্যবসায়ীরা। বন্দরের প্রশাসনিক ভবন, রাজস্ব দপ্তর, এন্ট্রি শাখা, ওয়্যারহাউস সব ক্ষেত্রে অটোমেশন পদ্ধতিতে কার্য সম্পাদন হচ্ছে। আমদানি পণ্য বন্দরে প্রবেশ থেকে শুরু করে রাজস্ব পরিশোধ পর্যন্ত সব তথ্য থাকছে কর্মকর্তাদের নজরে। মোবাইলের মাধ্যমে আমরা ঘরে বসে আমরা কার মাল কত নম্বর সেটা আছে, আমরা মালটা দেখতে পাচ্ছি। আমদানি পণ্যের তথ্য এখন কম্পিউটার ডাটাবেজ এন্ট্রিতে অটোমেশনের মাধ্যমে দ্রুত তথ্য প্রদান করা যায়। তথ্য খুঁজতে একটু সময় লাগতো, কিন্তু এখন আমরা মোটামুটি এক ক্লিকেই সেই তথ্যটা খুব দ্রুত আমরা কাউকে জানাতে পারতেছি, কোথায় পণ্যটি আছে, কি অবস্থায় আছে, খালাস হলো কিনা। অটোমেশনের কারণে বাণিজ্যে গতি ও স্বচ্ছতা বেড়েছে বলে মনে করে C&F স্টাফ অ্যাসোসিয়েশন। কাস্টমস ও বন্দর দুটি প্রতিষ্ঠানই অটোমেশনের আওতায় থাকায় ব্যবসায়ীরা অটোমেশনের সুবিধা ভোগ করছে। অটোমেশন পদ্ধতি চালু হওয়াতে ব্যবসায়ীরা সুফল পাচ্ছেন। এটি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে। মোবাইলে ঢুকেই সে দেখতে পাবে যে তার গাড়িটা কোথায় আছে, এটা একটা বড় জিনিস, এবং সমস্ত পেমেন্ট সিস্টেম অনলাইনে এক জায়গা থেকে পেমেন্ট হচ্ছে। প্রতি বছর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৪৫,০০০ কোটি টাকার পণ্য আমদানি ও ৮,০০০ কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, আর এ থেকে সরকারের রাজস্ব আসে ৫,০০০ কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। পদ্মায় পানি ও স্রোত বাড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের যানবাহনের বাড়তি চাপে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, তো এই যে আজকে কথা যদি বলি, এই মুহূর্তে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পদ্মা এবং যমুনা। সেক্ষেত্রে আমি সকালে একটু পানি উন্নয়ন বোর্ডের যারা এখানে পরিমাপক রয়েছে আরিচা ঘাট পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে ঘাটের যে সমস্যা, সেটা কিন্তু এক সপ্তাহ ধরে একইভাবে চলছে। যদি বলি তো ৪টা কারণেই কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া রোডে যানজট এবং ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রথম যে সমস্যাটা রয়েছে পদ্মা যমুনায় পানি বৃদ্ধির কারণে এই পদ্মা যমুনায় কিন্তু প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে, এবং স্রোতের সৃষ্টি হওয়ার কারণে দীর্ঘদিনের পুরানো যে ফেরিগুলো রয়েছে, বিশেষ করে রোরো ফেরি, এই রোরো ফেরি কিন্তু বিকল হয়ে যাচ্ছে। যার জন্য এই যে রোডে ১৬টি ফেরি থাকলেও কিন্তু সেটা সংখ্যায় বহরে কমে যাচ্ছে এটা বিকল হওয়ার কারণে, এবং ভাসমান কারখানায় তা মেরামতে রয়েছে। যদি বলি তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ২টি ফেরি বিকল হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যেটা রোরো ফেরি, একই সাথে ৪৬ থেকে ৫০টি এবং ছোট যানবাহন কিন্তু ৬০টি পর্যন্ত সেই যানবাহনটি এটা পার করতে সক্ষম। একটা রোরো ফেরি যদি বসে থাকে তাহলে কত যানবাহন এটা কম পার হয়, তাহলে দেখলেই বোঝা যাচ্ছে। একটি আরেকটা বিষয় হচ্ছে শাপলা শালুক, একটি যেটা কে টাইপ ফেরি বা ইউটিলিটি ফেরি, এই ফেরিটাও কিন্তু বিকল হয়ে বসে আছে। অর্থাৎ ২টা ফেরি বিকল থাকা মানে একটা রুটের জন্য খুব বিপর্যয় অবস্থার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সংখ্যা কমে আসে। অন্যদিকে কিন্তু যদি বলি যে শিমুলিয়া বাংলাবাজার রুটে স্রোতের কারণে যে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এই রুটে কিন্তু সেই যানবাহনগুলো চলে আসছে, এটাও একটা অন্যতম কারণ। অন্যদিকে পানি বৃদ্ধির কারণে এই যে নরুট রয়েছে, এই নরুটের যে নোঙ্গর করার জন্য যে পল্টন বা র্যাম রয়েছে, এই র্যামেও কিন্তু প্রত্যেকদিন পানি ওঠার কারণে র্যামে পানি উঠে যাচ্ছে, এবং তা বিআইডব্লিউটিসি বা টিএ স্থানান্তর করেও সেটা কিন্তু পর্যায়ক্রমে সেটা কাজ করছে। অর্থাৎ যদি বলি একটা র্যাম বা একটা পল্টনকে যদি স্থানান্তর করা হয়, কমপক্ষে ৩০ থেকে ২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো সেই ক্ষেত্রে এই ২ ঘন্টায় কিন্তু ওই ঘাটটি বন্ধ থাকে, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা বেশি সৃষ্টি হচ্ছে। যদি বলে আজকের আরো সমস্যার কথা, সেটা হচ্ছে এই যে ফেরি সংকট। দুইটা রুটের যানবাহন যদি একটি ঘাটে চলে আসে, সেক্ষেত্রে ফেরির সংখ্যা কিন্তু দ্বিগুণ করা উচিত।
কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু 4টা ফেরি বৃদ্ধি করা হয়েছে, তাও কিন্তু আবার বিকল হওয়ার কারণে তা কমে যাচ্ছে। অন্যদিকে যদি বলি যে এই যে যানবাহন, শ্রমিক, ঘাট, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবিরাম কাজ করছে। তারা কিন্তু পুলিশ প্রশাসনের সংখ্যা বাড়িয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সাদা পুলিশেও কাজ করছে, যাতে সকল প্রকার যে যানবাহন এবং যাত্রীদের নিয়ন্ত্রণ করার জন্য আসলে তারা কাজ করছে। এইটা যে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা সারিবদ্ধ করে রাখছে এবং তারা কিন্তু সেইভাবেই চালাচ্ছে। বিআইডব্লিউটিসি যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ বলছে যে ফেরি রয়েছে তাদের কিন্তু তারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে, রাত দিন তারা চেষ্টা করে যাচ্ছে, যেহেতু দুই ঘাটের যানবাহন এক ঘাটে চলে আসছে, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ভোগ নিরসন করে তাদের করে পার করে দেওয়া। তবে এটা আমি যারা এখানে যাত্রী বা শ্রমিক বা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে ব্যবসায়ীরা বলছে এই যে সংকট মুহূর্ত, এটা কিন্তু প্রায় সারা বছরই বিদ্যমান থাকে। যদি পরিসংখ্যান বলি, শীতের সময় কুয়াশার কারণে এটা ফেরি চলাচল বন্ধ থাকে। এইটা যে এখন যে পানির জন্য কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, আবার কখনো কখনো কিন্তু এটা আসলে নৌরুটের নাব্যতা সংকটের কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু সরকার সেই 1300 কোটি টাকা এই উন্নয়ন কাজের জন্য দিলেও এখন কিন্তু এই ঘাট সংকটের কারণে ফেরি চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, সেটা উন্নয়ন কাজ কিন্তু সম্পন্ন করা হয়নি। তো এটা আমি এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোট 16টি ফেরি রয়েছে। সেই ক্ষেত্রে 16টি ফেরির মধ্যে 2টি ফেরি বিকল থাকায় মাত্র 14টা ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইবা, পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। এদিকে পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতভিটা সহ নানা স্থাপনা। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজার ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বাড়িতে বয়ে থাকি। হুট করে মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরে করা হারি না, ঘরের মধ্যে খিলান লাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে, সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঝালকাঠিতে সাইক্লোন শেল্টার ভেঙে নদীতে বিলীন হওয়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বিষখালী নদীর আকস্মিক ভাঙনে সদর উপজেলার দেউরি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষ ও মসজিদ বিলীন হয়ে যায়। ভাঙনের সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে নেয়ামতুল্লাহ নামে এক শিক্ষার্থীর ছাদ ধসে নদীতে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্দরনগরী চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটার কারণে 13 প্রজাতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি আরও অন্তত 137 প্রজাতির উদ্ভিদ বিপন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে ওষুধ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদের সংখ্যা তুলনামূলক বেশি। নগরীর বিভিন্ন পাহাড় সহ 20টি পয়েন্টে চালানো জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে 495 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষক দলটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সাগরের পাশাপাশি পাহাড় ঘেরা বন্দরনগরী চট্টগ্রাম তার আগের সুনাম হারিয়েছে অনেক আগেই। দখলের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পাহাড়, আর এই পাহাড় কাটার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে মূল্যবান নানা উদ্ভিদ। ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ইকোনমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা গেছে পাহাড়ি অঞ্চলগুলিতে এখনো 495 প্রজাতির উদ্ভিদ রয়েছে। 366 ধরনের উদ্ভিদ পাওয়া গেছে যেগুলো ওষুধ তৈরিতে ব্যবহারযোগ্য। এগুলো আসলে কি ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বা গবেষণা যদি আমরা ভবিষ্যতে করি, তাহলে এখান থেকে হয়তো কোভিড-19 মতো এটার এগেনস্টে একটা ড্রাগ আমরা পেতে পারি, ক্যান্সার রোগের প্রতিষেধক পেতে পারি, ডায়াবেটিসের জন্য একটা মহামূল্যবান ওষুধ পেতে পারি। নগরীর বাটালি হিল বা জিলাবি পাহাড়ে সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষক দলটি। তবে বাইজিৎ লিং রোড, পতেঙ্গা মেরিন ড্রাইভ সহ বসতি স্থাপন হয়েছে এমন এলাকাগুলো থেকেই সবচেয়ে বেশি উদ্ভিদ বিলুপ্ত হয়েছে। এগুলো হচ্ছে থ্রেটেন ক্যাটাগরি, যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু উদ্ভিদ আমরা ইয়াতে পাইছি। নাগরিক সমূহের যে বসবাস এবং সেটার সাথে প্রাণ প্রকৃতি এবং জীববৈচিত্র্যের যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা যেন রক্ষা হয়। আরও অন্তত 30 প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে যেগুলোর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি গবেষক দল। এছাড়া পাহাড়ি অঞ্চলের নানা প্রজাতির উদ্ভিদ স্থানীয়ভাবে ভেষজ ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়। নির্বিচারে পাহাড় কাটা এবং দখল করার ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে এই নগরীর জীববৈচিত্র্য। চট্টগ্রামের জিলাপি পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। নানা রকম কলায় ভরপুর মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের কলার হাট। ভোর থেকেই এখানে কলা কিনতে আসেন পাইকাররা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলার হাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, হরেক রকমের যে কলা, সেই কলায় কিন্তু সয়লাভ হয়ে গেছে এই ধলেশ্বরী তীরের এই যে হাটলক্ষ্মীগঞ্জ আড়ত এবং আড়তগুলোতে যে কলার পসরা, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই কলাগুলো কিন্তু স্থানীয় কলার পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে কলাগুলো আসছে এবং এই এখন কিন্তু পুরো সাগর কলার মৌসুম চলছে। আপনারা দেখছেন যে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এই কলার ছড়াগুলো এবং এইগুলো ঘিরে কিন্তু আপনারা দেখছেন যে কাঁচা কলা, পাকা কলা, সব রকম কলা রয়েছে। বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে কিন্তু এই কলাগুলো কিনে নিয়ে যান এবং এইখানে কিন্তু কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় না বলেই এই আড়তটি আমরা দেখছি যে সবসময় কদর বেশি থাকছে এবং এখানকার ঐতিহ্য রয়েছে এবং এই যে বিশ্বখ্যাত যে রামপালের কলা, সেই কলা ঘিরে এই আড়তগুলো তৈরি হলেও এইখানে কিন্তু রামপালের কলা এখন একেবারে পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে বিলুপ্ত প্রায় যে এলাকাটি রয়েছে সেখানে কলার চাষ হলেও সেগুলো কিন্তু জমি থেকে বিভিন্ন শৌখিন ক্রেতারা কিনে নিয়ে যান এবং এখানে যে এই করোনার যে বিধিনিষেধের দখল, সেই দখল কাটিয়ে কিন্তু এখানকার আড়তদার কৃষক তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো এখানে একজন আড়তদার রয়েছেন, তিনি বলছিলেন যে তাদের যে ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছে, পাইকার রয়েছে এবং চাষি রয়েছে, তারা কিন্তু এই যে এখানকার যে নানা রকম কিস্তির যে প্রক্রিয়া, সেই কিস্তি নিয়ে কিন্তু নানা চ্যালেঞ্জে রয়েছেন। তো আমি আড়তদার সুমন মিয়া আপনার কাছে জানতে চাইবো এখন কলার কি অবস্থা। কলার তো আমরা দেখছি প্রচুর কলার সরবরাহ আছে, কি দামের কি অবস্থা এবং আপনাদের কি চ্যালেঞ্জের কথা বলছিলেন? বেচা বিক্রি মোটামুটি ভালো, কিন্তু যারা খুচরা বিক্রেতা আমাদের কাছ থেকে ক্রয় করে, ওরা ক্ষুদ্র কিস্তির সাথে জড়িত আছে বিদায় ওরা ঋণ প্রস্তাব না পাওয়াতে এখন বাজারে আসতে পারতেছে না। ওই ক্ষুদ্র টাকাগুলো আসলে আমাদের আড়তগুলো সচ্ছল হয়ে আসবো তা আশা করা যায়। তা সাগর কলার দাম নতুন কলা হিসাবে দাম খুবই বেশি, অন্য বছর থেকে এই বছর কলার দাম বেশি যাচ্ছে। আর সাগর কলা বিক্রি হচ্ছে কিন্তু আমাদের পাইকার বাজারে খুবই কম। তো এখন কেমন দামে বিক্রি হচ্ছে সাগর কলা? সাগর কলা এখন উপরে বিক্রি হচ্ছে 600 টাকা পণ, নিচে বিক্রি হচ্ছে 300 টাকা পণ। আর নেপালি গুলা অন্যান্য কলা অন্যান্য দাম, সবজি কলা 500 টাকা 600 টাকা পণ, চাপা কলা 400 টাকা ছড়ি, আর রঙিন কলা 200 টাকা পণ, 250 টাকা পণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো সুমন মিয়া বলছিলেন যে কলার সরবরাহ ভালো আছে, তবে সাগর কলার দাম অন্যবারের চাইতে এখন বেশি হলেও কিন্তু এখানে চাপা কলা এবং যেই নেপালি কলা আছে সেই কলাগুলোর দাম কিন্তু অপেক্ষাকৃত অনেকই কম এবং এখানে
এখানে চাপা কলা কিন্তু প্রতি হালি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা দরে, সবরি কলা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা হালি দরে, সাগর কলা বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 30 টাকা হালি দরে, আর নেপালি সাগরের দাম একেবারেই কমে গিয়ে সেটা কিন্তু 4 টাকা থেকে 10 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এখানে কবরি কলার চাহিদা অনেক বেড়ে গেছে, যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা ব্যবহার করেন বলে তা এখানকার পাইকার বিক্রেতারা বলছিলেন যে এই যে কবরি কলা সেটির দাম কিন্তু 15 থেকে 40 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। আর একেবারে যে কলাগুলো অল্প এখানে উঠছে সেগুলো অগ্নিশ্বর কলা, সেগুলো কিন্তু হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং এইখানকার যে 15টি আড়ত রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখি যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বেচা কেনার ধুম পড়ে যায়। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে জেলায় 48 হেক্টর জমিতে এবার কলার চাষ হয়েছে, তার অধিকাংশ কলাই কিন্তু এই আড়তগুলোতে পসরা সাজিয়ে বসা হয়। এবং বিভিন্ন অঞ্চল থেকে যে ক্রেতারা আছেন তারা যেমন এখানে কিনতে আসেন, পাশাপাশি কিন্তু কৃষক যারা আছেন কলার চাষি তারা যে ন্যায্য দাম পাওয়ার জন্য কিন্তু এখানে কলা বিক্রি করতে নিয়ে আসেন। বা এখান থেকেও কিন্তু অনেক আড়তদার রয়েছে, তারা সরাসরি মাঠে গিয়ে কলা কিনে নিয়ে আসার চেষ্টা করেন। এবং এই যে আড়তগুলো রয়েছে এই আড়তগুলোর কিন্তু এই কলা যে বিক্রি করছেন এখন তারা বলছিলেন যে আম কাঁঠালের মৌসুমটি কিন্তু এখন শেষ, সেই কারণেই কিন্তু কলার কদরটি বেড়েছে। একই সাথে কিন্তু কলার সরবরাহ অনেক বেড়ে গেছে এবং এই কারণেই কিন্তু কলার বাজার এখন বেশ জমজমাট পরিস্থিতি। এবং এখানে যে এই ধলেশ্বরী তীর সেখানে কিন্তু নৌকায় করে, ট্রলারে করে, এমনকি লঞ্চে করেও কিন্তু কলা আনা নেওয়া হচ্ছে। অনেক অঞ্চল থেকে কলা যেমন এই আড়তে আসছে, আবার এখান থেকে কিন্তু পাইকারি কলা কিনে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কিন্তু ভ্যানে করে যারা কলা বিক্রি করেন বিভিন্ন হাট বাজারে, তারাও কিন্তু এখান থেকে কলা নিয়ে যাচ্ছেন। আর এই কলাকে ঘিরে একটি বিশেষ কেনা বেচার একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই ধলেশ্বরী তীরে। এই ছিল কলার আড়তের সবশেষ খবর। ইমা, মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের কলার আড়ত থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। পিরোজপুরে মাল্টা চাষে সফলতা পাচ্ছেন অনেকে। শখের বশে তৈরি হওয়া একটি বাগান থেকে 14 বছরের ব্যবধানে শখানেক উদ্যোক্তা তৈরি হয়েছে জেলায়। সংশ্লিষ্টদের দাবি, পরামর্শ, সহায়তা ও ঋণ সহ নানা প্রণোদনা পেলে আরও অনেকে এগিয়ে আসবেন এই ফলটি চাষের জন্য। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। একসময়ের শখের মালটা এখন অনেক কৃষিপ্রেমী আর বেকার যুবকের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। 2007 সালে পিরোজপুরে মালটা চাষ শুরু করেন সদর উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুল শিক্ষক অমলেশ রায়। প্রায় 3 একর জমিতে পাকিস্তানি, ভারতীয় ও থাই জাতের চারা রোপণ করেন তিনি। বেশ একটা লাভজনক চাষ। এরপর আমি আস্তে আস্তে সময়ের সাথে সাথে মালটা বাগান বৃদ্ধি করি। শুরুর দিকে আবাদি জমির পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে মালটার চাষ। তার কাছ দিয়ে সাজেশন নেই এবং আমি এবছর প্রায় 35% জায়গায় আমি মালটা চাষ করছি। একটা গাছে 1 মণ থেকে 1.5 মণ এবং 2 মণ মালটা ফলন ফলে। আমাদের বাগানের পাশাপাশি সবাই এখন সব বাড়িতেই বাগান আছে। আমি এই কাজবাজ করিয়া আমার সংসার চলে, সে অনেক টাকা লাভ করে আর আমরাও ভালো আছি। কৃষিবিদরা জানান, আমদানি করা মালটার চেয়ে দামে কম ও বেশি সুস্বাদু হওয়াতে ক্রেতাদের কাছে এর চাহিদা রয়েছে বেশ। ব্যবসায়ীরা জানান, ভালো দামও পাচ্ছেন তারা। এখানে আমি মালটা নিতে আসি, এখানের মালটাটা খুব ভালো। কালেকশন করি বাগান থেকে করে, বগুড়ায়, খুলনায়, রাজশাহী, এ জায়গায় আমি দিই। আমাদের পরিকল্পনা হলো যে এই মালটাটা পিরোজপুরে চাষ হচ্ছে, পিরোজপুরের একটা ব্র্যান্ড। আস্তে আস্তে এই মালটাটা দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলাগুলিতে আমরা ছড়িয়ে দেব। জেলার 7টি উপজেলায় 992টি বাগানে এবছর 127 হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে। তবে সবচেয়ে বেশি মালটা বাগান রয়েছে পিরোজপুরের সদর ও নেছারাবাদ উপজেলায়। সময় সংবাদ, পিরোজপুর। সাতক্ষীরায় উন্নত মানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে এসএমই পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সকালে সদরের খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রধান দেশে উৎপাদন বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পণ্য আমদানি না করে ফসলের ফলন বাড়ানোর দিকে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। গাজীপুরে ট্রাক চাপায় 1 শ্রমিক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোরে চন্দ্রা এলাকার একটি ফিড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, পরিবহন থেকে কাঁচামাল নামানোর সময় ঘুমিয়ে থাকা 2 শ্রমিককে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই আমিরুল ইসলাম নামে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক আছে। নাটোরের বড়াই গ্রামে অপহৃত প্রতিবন্ধী শিশুকে রাজধানীর রামপুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কামরুল হাসান নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান, গত 21 আগস্ট বড়াইগ্রাম উপজেলার বাগডোবা গ্রাম থেকে শিশু প্রামাণিককে অপহরণ করা হয়। শিশুটির বাবার কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে কামরুল হাসান। এ নিয়ে বড়াইগ্রাম থানায় মামলা করা হলে পুলিশ কামরুলকে গ্রেফতার করে। চাঁপাইনবাবগঞ্জে বাসে ডাকাতির ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ভোলাহাটের বাসস্ট্যান্ড থেকে দুটি নাইট কোচ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। বাস দুটি ফলিমারির বিল এলাকায় পৌঁছালে 15-20 জনের ডাকাত দল পথরোধ করে। এ সময় বাস চালক সহ যাত্রীদের আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় ট্রাক, বাস, সিএনজি, মোটরসাইকেল সহ কয়েকটি পরিবহনে দেশীয় অস্ত্র, বাঁশ, রড নিয়েও হামলা চালায় তারা। পাশাপাশি নারী যাত্রীদের উত্ত্যক্ত করে। পরে অভিযান চালিয়ে 6 জনকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল। পিরোজপুরে মাদকসহ জাহিদুল ইসলাম নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ঘর থেকে উদ্ধার করা হয় 200 ইয়াবা ও 600 গ্রাম গাঁজা। এর আগে মাদক সম্পৃক্ততার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ সময় তাকে বরগুনা জেলা কারাগারে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে 3টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। শেরপুরের শ্রীবর্দীতে অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব 14। এ সময় 1000 লিটার সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার তাঁতিহাটি নয়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুরুদ্দিন ওই এলাকার আমির আলীর ছেলে। র‍্যাব জানায়, অনুমোদনহীনভাবে দীর্ঘদিন ধরে নুরুদ্দিন সালফিউরিক অ্যাসিড বিক্রি করে আসছে। অ্যাসিড বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে আটক করে শ্রীবর্দী থানায় সোপর্দ করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। রংপুরে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ কেমিক্যাল ও কাঁচামাল জব্দ করার পর তা ধ্বংস করেছে ওষুধ প্রশাসন। সোমবার বাহার কাছনায় নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যালস নামের একটি আয়ুর্বেদ কারখানায় যৌথ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অনুমোদনহীন কেমিক্যাল ও কাঁচামাল। পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ওয়ালিউল্লাহকে 10,000 টাকা জরিমানা করে। অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট সংকটের কারণে করোনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এই কার্যক্রম বন্ধ আছে। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। কিন্তু পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে। ঢাকা থেকে রিপোর্ট আসতে 7 থেকে 10 দিন সময় লাগায় ভোগান্তিতে মুমূর্ষু রোগী ও স্বজনরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চট্টগ্রামে যোগাযোগ করা হলেও অ্যান্টিজেন কিট পাওয়া যায়নি। তবে 10,000 পিসিআর টেস্টের কিট পাওয়া গেছে। এতে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। অ্যান্টিজেন টেস্ট করালে 10 দিন 12 দিন লেট হয়। সে কারণে এই রোগীর কি করব আমরা, কি ওনার করোনা হয়েছে না হয়নি, এই জিনিসটা নিয়ে আমরা খুব বিভ্রান্ত। যদি রেজাল্টটা সাথে সাথে পাইতাম তাহলে আমি হয় পজিটিভ হয় নেগেটিভ যেটাই হয়তো আমি ব্যবস্থা নিতাম। অ্যান্টিজেন স্বল্পতা দেখা দিচ্ছে, আমাদেরকে সাপ্লাই দিত চিটাগাং ডিভিশন অফিস থেকে। স্যার আমাকে জানালেন যে দিতে পারবে না, নাই স্টকে। পিসিআর ল্যাবের টেস্টের রেজাল্টটা যদি 1 দিন বা 2 দিনের মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের জন্য সুবিধা, আমরা সিদ্ধান্ত নিতে পারি দ্রুত। দিনাজপুরের নবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক উপস্থিত ছিলেন। অসহায় ও কর্মহীন মানুষের দুর্ভোগ দূর করতে সমাজের বিত্তবানদের বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফ্রান্সে আগামী অক্টোবরের মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ চালু করা উচিত বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদিকে গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের স্বাস্থ্য পর্যবেক্ষকদের পক্ষ থেকে সুপারিশ করে বলা হয়েছে দেশটির ৬৫ বছরের ঊর্ধ্ব ও স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য করোনা প্রতিরোধের ক্ষেত্রে তৃতীয় ডোজ হিসেবে বুস্টার ডোজ প্রদানের জন্য তারা পরামর্শ দিয়ে বলেছেন যারা ইতিমধ্যেই 2টি ডোজ গ্রহণ করেছেন তাদের একটি mRNA ভ্যাকসিন প্রদান করা হবে, যা ফাইজার কিংবা মডার্নার হতে পারে এবং এর পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফ্রান্সে। গত মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশটির স্বাস্থ্যগত দুর্বল মানুষদের জন্য 50 লক্ষ বুস্টার ডোজের ঘোষণা দেওয়া হয়েছিল। বুস্টার ডোজের ক্ষেত্রে বয়স্কদের, বিশেষ করে 80 বছরের ঊর্ধ্ব নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা আরও জানিয়েছেন এই বুস্টার ডোজের কার্যক্রম আগামী অক্টোবরের শেষের দিকে শুরু করা উচিত। অবশ্য এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এই বুস্টার ডোজের ক্যাম্পেইন চালু হবে। ফ্রান্সে এখন গড়ে প্রতিদিন 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণের হার আবার বাড়ে কিনা তা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভ্যাকসিন নেয়ার প্রতি সাধারণ মানুষের অনীহার কারণে দীর্ঘদিন পরে থাকায় মেয়াদোত্তীর্ণ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করে তুলতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নেয়া নানা কর্মসূচিও কাজে আসছে না। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। করোনায় টালমাটাল বিশ্ব। ভাইরাসটি থেকে নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় চেষ্টার কোনো কমতি রাখছে না এক একটি দেশের সরকার। জার্মানিও এর বাইরে নয়। প্রায় 8.5 কোটির জনসংখ্যার এই দেশটিতে সব নাগরিকদের জন্য 2 ডোজ করোনার টিকা আগে ভাগেই নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। কিন্তু সাধারণ নাগরিকদের টিকা গ্রহণে অনীহা আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদ উত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। তারাও যদি ভালোভাবে চিন্তা করতো এবং যদি আগে থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের জন্য যদি টিকাগুলি ডিস্ট্রিবিউট করতো, সেক্ষেত্রে আরও অনেক ভালো হতো। যারা এখনো টিকা সম্পূর্ণ পাচ্ছে না, চাচ্ছে নিতে, তাদেরকে অবশ্যই তারা ডিস্ট্রিবিউট করতে পারতো। 16টি অঙ্গরাজ্য আছে জার্মানিতে, মিনিস্টার প্রেসিডেন্টরা মিলে, স্বাস্থ্য অধিদপ্তর মিলে অবশ্যই এটা সম্ভব ছিল। এদিকে মাস শেষ হলেই ফেলে দেওয়ার তালিকায় রয়েছে আরও প্রায় 15 লাখ টিকা, যার মধ্যে প্রায় 11 লাখ অ্যাস্ট্রাজেনেকা এবং 4 লাখ জনসন অ্যান্ড জনসনের টিকা। এই অবস্থায় ক্রয়কৃত টিকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে বিশেষ চিঠি। জার্মানি সহ ইউরোপের মানুষের জন্য কাজ করা সংগঠনগুলো বলছে, একটু উদ্যোগ কিংবা সদিচ্ছা থাকলেই হয়তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই উদ্বৃত্ত টিকাগুলো তৃতীয় বিশ্বের গরিব কিংবা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারে সফল ভ্যাকসিন কার্যক্রমে মৃতের হার প্রায় শূন্যে নেমে এসেছে। গেল 1 মাসে দেশটিতে করোনায় মারা যায়নি কেউ। মৃতের হার কমে আসায় স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। গণহারে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। যদিও অভিবাসী মিলিয়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। স্থানীয় ও অভিবাসী মিলিয়ে 24 লাখেরও বেশি জনসংখ্যার দেশটিতে গেল 1 মাসে করোনায় মারা যাননি কেউ, যদিও অব্যাহত রয়েছে সংক্রমণ। তবে মৃতের হার শূন্যের কোঠায় নেমে আসায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। কাতার অবস্থা খুবই ভালো। মৃত্যুর সংখ্যা যেহেতু এখনই 0 পর্যায়ে এসে গেছে, যখন 100% ভ্যাকসিনের আওতা চলে আসবে তখন মৃত্যুর সংখ্যা থাকবে না। দেশে যাওয়ার আসার সময় 10 দিন কোয়ারেন্টাইন সরকার আইন পাশ করছে,
কিন্তু এই 10 দিন কোয়ারেন্টাইন যদি উঠে নিত তাহলে আমাদের অনেক ভালো হতো, সমস্ত লোক দেশে যেতে পারতো। এখানে এখন করোনার কোনো তেমন একটা সমস্যা নাই। কাতারে 1 মাস থেকে নতুন কোনো মৃত্যু নেই, বিশেষ করে ভ্যাকসিন নেওয়ার কারণে। করোনার সংক্রমণ রোধে কাতারে এখনো জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। দেশটিতে এ পর্যন্ত প্রায় 43 লাখ ডোজ করোনার টিকা বিনামূল্যে দেয়া হয়েছে। এরই মধ্যে টিকা নিয়েছেন প্রায় 82% মানুষ। সময় সংবাদ, কাতার। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে প্রতি বছর বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর গবেষণাকারীদের মধ্য থেকে বাছাই করে এই অ্যাওয়ার্ড দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে দেশটির বিখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি। এ লক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তারা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার এবং ইউএসএ বার্কলি আমরা একইভাবে চুক্তিবদ্ধ হয়েছি বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তন করতে যাচ্ছি এবং এটা আগামী মার্চে বার্কলির পক্ষ থেকে সর্বসাধারণের জন্য জানানো হবে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক এবং আর্থসামাজিক জীবন দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গবেষক শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি বছর 2 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড বাবদ $20,000 দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বার্কলির গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে এবং গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই প্রথমবারের মতো পৃথিবীতে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে যে মহৎ কাজটা করছে, এটা একটা স্মরণীয়ভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধু পরিষদের পক্ষে ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পক্ষ থেকে গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র্যান্ডি ক্যাটস চুক্তিতে সই করেন। আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে যে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। ব্রিটেনের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেল। দীর্ঘ 5 বছর পর এখানকার ট্রেন স্টেশনটি সংস্কার করে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। ব্যস্ত এই স্টেশনটিকে করা হয়েছে আরও আধুনিক। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। পুরাতন কাঠামো ও প্রবেশপথ মেরামত শেষে সোমবার আবারও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্রিটেনের অন্যতম ব্যস্ত এই হোয়াইট চ্যাপেল স্টেশন। 2016 সালে এর মূল প্রবেশপথ বন্ধ করে শুরু হয় সংস্কার কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2019 সালে। কিন্তু করোনা মহামারীর কারণে সময় লেগে যায় আরও 2 বছর বেশি, আর এটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় 83 কোটি পাউন্ড। দীর্ঘ অপেক্ষার পর স্টেশনটির আধুনিকায়ন ও নকশা নজর কেড়েছে স্থানীয় সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘদিন পর ট্রেন স্টেশন ওপেন হয়েছে, আমরা এতে খুব খুশি। নতুন হোয়াইট চ্যাপেল স্টেশন খোলায় আমরা অনেক অনেক খুশি এবং আনন্দ। আমরা সব জায়গা যাইতাম পারি। আমরা ওয়েলকাম জানাই ব্রিটেন সরকারের যে এই জনবল এরিয়ার এই স্টেশনটা অতি দ্রুত যে খুলিয়া দিয়েছে। স্টেশনটি ঠিক উল্টো দিকে ইউরোপের বিখ্যাত রয়্যাল লন্ডন হাসপাতাল অবস্থিত। এছাড়াও চালুর অপেক্ষায় রয়েছে এলিজাবেথ ক্রস রেল লাইন, ফলে লন্ডনের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যাবে আগের চেয়ে আরও কম সময়ে। এতে থমকে থাকা ব্যবসা বাণিজ্য গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরানা স্টেশনকে আধুনিকভাবে ওপেন করা হয়েছে। এই জায়গা থেকে আমরা 5 মিনিটে 5 পাউন্ড বে করে আমরা হিথ্রো এয়ারপোর্টে যেতে পারবো। 4 ইয়ার্স 5 ইয়ার আমরা বিজনেস এফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ এখন আমরা আস্তে আস্তে বিজনেস রিকভারি করব। স্টেশন এলাকায় সরিয়ে আনা হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মূল অফিসও। ব্রিটিশ সরকারের হোয়াইট চ্যাপেল ভিশন প্রজেক্ট বাস্তবায়নের সাথে সাথে বদলে যাচ্ছে বাংলাদেশে অধ্যুষিত ব্যস্ততম ও জনবহুল এই এলাকাটিও। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
গতকাল বেলা 11:50 ক্রিকেটারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে, নিয়ম মেনে, যেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন কিউই ক্রিকেটাররা। মধ্য দুপুরের প্রচণ্ড দাবদাহ তা ছাপিয়েও বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি আর নিচ্ছিদ্র নিরাপত্তার এমন আয়োজনই বলে দেয় ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ সিরিজ নিয়ে ঠিক কতটা আগ্রহ সবার মাঝে। তার উপর 8 বছর পরে যে বাঘের ডেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপস। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা ছুঁই। টম ল্যাথামের নেতৃত্বে ভিআইপি টার্মিনাল থেকে একে একে বের হতে থাকেন কিউই ক্রিকেটাররা। সংখ্যার হিসেবে যা 13, কোচ আর সাপোর্টিং স্টাফ মিলিয়ে যে সংখ্যাটা 21 জনের। আগেই ঢাকায় 2 ক্রিকেটার সহ আছেন 5 জন। কোভিডকালের সকল নিয়ম মেনেই তাদের কাছে যাওয়ার সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। তবে সবার চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বিমানবন্দর থেকে গোটা দলকে সরাসরি নিয়ে যাওয়া হয় টিম হোটেলে, যেখানে তারা রুম কোয়ারেন্টাইন করবেন 3 দিন। যে সময় 2 দফা তাদের হবে কোভিড পরীক্ষা। নেগেটিভরা মাঠের অনুশীলন শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিন টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। তার আগে 1 দফায় তাদেরও হয়েছে করোনা পরীক্ষা। মিরপুরের হোম অফ ক্রিকেটে 5 ম্যাচের টি20 সিরিজ শুরু আগামী 1 সেপ্টেম্বর থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 7 সেপ্টেম্বর 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে সূচি চূড়ান্ত করেছে বাফুফে। নেপালের সঙ্গে 9 ও 12 সেপ্টেম্বর 2টি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। দীর্ঘ 2.5 বছর পর নারীদের সিনিয়র দল দেশের বাইরে খেলতে যাচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই। নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে হবে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো। ইরান ও জর্ডানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার আগে বাফুফে নারী দলকে নেপালের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে। 14 সেপ্টেম্বর নেপাল থেকে উজবেকিস্তান যাওয়ার কথা রয়েছে ছোটন শিষ্যদের। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 বছর পরও প্রত্যাবাসন অনিশ্চিত হওয়ায় বাংলাদেশে স্থায়ী হওয়ার চেষ্টায় রোহিঙ্গারা। করছেন ব্যবসা বাণিজ্য, আছে খুন, ধর্ষণ, মাদক পাচারের অভিযোগও। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ নামতে হবে 10%-এর নিচে, প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। 7 দশকেও পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি কমলাপুরের রেলের ওয়ার্কশপ। চলছে ধুঁকে ধুঁকে, সময় মতো সেবা না পাওয়ার প্রভাব পড়ছে ট্রেনের শিডিউলে। এবং 5 সেকেন্ডে বিদেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু, ক্যাশলেস লেনদেন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।